টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা সবাই জানি যে ট্যাক্স সিজন শুরু হয়ে গেছে গত মাসের 27 তারিখ থেকে। আজকে 10-11 তারিখ, সুতরাং 11 তারিখ আজকে, বেশ কয়েকদিন চলে গেছে, সামনে আর মাত্র 2-2.5 মাস 3 মাস আছে। সুতরাং নির্ভুলভাবে ট্যাক্স ফাইল করতে যেসব মৌলিক বিষয়সমূহ বা তথ্য আমাদের জানা খুবই জরুরি, তা না হলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারি আমরা, সেই বিষয়গুলো আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাছাড়া আপনারা তো জানেন আজকে মঙ্গলবারে আজকে যিনি অতিথি থাকেন তিনি একটি দুটো ট্যাক্স কুইজ দিয়ে থাকেন, সেটি তো থাকবেই। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের আর্থিক বা ট্যাক্স বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্টেন্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং CEO কাকাতো এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং সেই সাথে স্বাগতম টিভিএন এর সকল দর্শক যারা এখন অথবা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। বাইরে আজকে বরফ পড়ছে, সেটাকে উপেক্ষা করে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবার জন্য আপনি যে সংযুক্ত হয়েছেন সেজন্য আমরা ঋদ্ধ আপনার প্রতি। তো আপনি ইতিমধ্যে তো জেনে ফেলেছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো, যে নির্ভুলভাবে ট্যাক্স ফাইল করতে যেসব মৌলিক বিষয়সমূহ আমাদের জানা অতীব জরুরি, এটি তো আছেই, এটি আমাদের মূল আলোচনার বিষয়। তার আগে আমরা সবসময় আপনি থাকলে দুটো কুইজ আমরা দিয়ে থাকি, সেই কুইজটা কি আছে সেটা আমরা একটু দেখে নিই। প্রথম যে কুইজটা আমরা দিয়েছি, 1 নম্বর যে কুইজটা, ক্যান এ নন ওয়ার্কিং স্পাউস কন্ট্রিবিউট টু IRA ইন জয়েন্ট ট্যাক্স রিটার্ন? উত্তরে কি ইয়েস অথবা নো হবে। অথবা দ্বিতীয়টি যেটি দিয়েছে সেটা ক্যান ইউ ডিডাক্ট 100% অফ ইউর মেডিকেল রিলেটেড এক্সপেন্সেস ইন আইটেমাইজ ডিডাকশন? উত্তর কি ইয়েস কি নো। এই দুটো আমরা ট্যাক্স কুইজ দিয়েছি। আমরা বারবারই বলি ট্যাক্স কুইজ দেওয়ার, যেহেতু আমরা কোনো প্রতিযোগিতা নয়, আপনাদের সাথে আমাদের ইন্টিমেসিটা বাড়ানোর জন্য, আমাদের একাত্ম হবার জন্য আপনাদের সাথে আমরা এই ট্যাক্স কুইজগুলো দিয়ে থাকি। আজকেও তাই দিয়েছি। আমরা জেনে নেই ট্যাক্স কুইজ সম্পর্কিত তথ্য এবং এর উত্তরগুলো কি হবে। জনাব পারভেজ কাজী, আবারও ধন্যবাদ রানা ভাই। আজকের দুটো কুইজের প্রথমটি হচ্ছে, ক্যান এ নন ওয়ার্কিং স্পাউস কন্ট্রিবিউট টু এ IRA ইন এ জয়েন্ট ট্যাক্স রিটার্ন? আমরা অনেকেই জানি যে IRA তে কন্ট্রিবিউট করতে হলে আপনার আর্নড ইনকাম দরকার হয়। আপনি নন আর্নড ইনকাম অথবা আনআর্নড ইনকাম দিয়ে IRA তে কন্ট্রিবিউট করা যায় না। ওর জন্য এই প্রশ্নটা রাখা হয়েছে নন ওয়ার্কিং স্পাউস, তার মানে যেই স্পাউস কাজ করছে না, কোনো আর্নড ইনকাম নাই, তিনি জয়েন্ট ট্যাক্স রিটার্নে IRA তে কন্ট্রিবিউট করতে পারবেন কিনা। ধরুন হাজব্যান্ড এন্ড ওয়াইফের সিচুয়েশন, ওয়াইফ কাজ করে না, উনি বাসায় থাকে, হাজব্যান্ড কাজ করছে। আমাদের কুইজটা কিন্তু হাজব্যান্ড যিনি কাজ করছেন, ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, এই জয়েন্ট ট্যাক্স রিটার্নে উনি IRA তে কন্ট্রিবিউট করতে পারবে কিনা সেটা কিন্তু আমাদের প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন হচ্ছে নন ওয়ার্কিং স্পাউস, তার মানে এই ক্ষেত্রে ওয়াইফ যিনি কাজ করে না, যার কোনো স্বামীও তো হতে পারে, অনেক সময় স্বামীও তো হতে পারে, হ্যাঁ, ইদার ওয়ান। কিন্তু আমি যেহেতু উদাহরণ দিয়ে বললাম যে ওয়াইফ সে কাজ করছে না এবং হাজব্যান্ড কাজ করছে, তো তাহলে নন ওয়ার্কিং যিনি
ইন্ডিভিজুয়াল উনি কি কন্ট্রিবিউট করতে পারবে কিনা? অ্যান্সার ইজ ইয়েস। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের একজনের ইনকাম থাকলেই, আর্নড ইনকাম থাকলেই যথেষ্ট। বোথ দ্য স্পাউস ক্যান কন্ট্রিবিউট টু আইআরএ। দুজনেই আইআরএতে কন্ট্রিবিউট করতে পারেন। অতএব এখানে প্রথম কুইজটির উত্তর হচ্ছে ইয়েস। নন ওয়ার্কিং স্পাউস উনি আইআরএতে কন্ট্রিবিউট করতে পারবেন যদিও উনার কোনো আর্ন ইনকাম নেই। আর দ্বিতীয় কুইজটি হচ্ছে ক্যান ইউ ডিডাক্ট 100% অফ ইউর মেডিকেল রিলেটেড এক্সপেন্সেস ইন আইটেমাইজড ডিডাকশন। আমরা ইতিমধ্যে মনে হয় যে আইটেমাইজড ডিডাকশন সম্পর্কে জানি, যে আইটেমাইজড ডিডাকশনের বেশ কয়েকটা হেডিং আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হেড হচ্ছে মেডিকেল এক্সপেন্সেস। মেডিকেল এক্সপেন্সেসের মধ্যে এসে থাকে আপনার মেডিকেল খরচগুলো, সেই সাথে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনি যদি পে করে থাকেন, কারো যদি লং টার্ম হেলথ ইন্স্যুরেন্স থাকে সেই প্রিমিয়ামটাও এখানে ধরা হয়। তারপর ফার্মেসি অথবা ডক্টর অফিসে কো পে যেটা করতে হয় সেগুলো, এবং সেই সাথে ডিডাক্টেবল অ্যামাউন্ট মিট করার জন্য যেই অ্যামাউন্টটা পে করা হয়, এগুলো সব মেডিকেল এক্সপেন্সের মধ্যে আসে। অন্যান্য হেড হচ্ছে প্রপার্টি ট্যাক্স, দেন মর্গেজ ইন্টারেস্ট এবং চ্যারিটেবল কন্ট্রিবিউশন, আর বিভিন্ন বড় খাতগুলো হচ্ছে এগুলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে মেডিকেল এক্সপেন্সের পুরোটাই আপনি আইটেমাইজড ডিডাকশনে ডিডাক্ট করতে পারেন কি না? অ্যান্সার ইজ নো। আপনার এজিআই এর অ্যাডজাস্টেড গ্রস ইনকামের 7.5% বাদ দিয়ে যেই অতিরিক্ত অংশটুকু থাকবে শুধুমাত্র সেটাই আপনি আইটেমাইজড ডিডাকশনে ডিডাক্ট করতে পারেন। আমি উদাহরণ দিয়ে বলছি, যদি আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম 100,000 হয়, $1,00,000, আমি এটা সহজে বোঝার জন্য এই $1,00,000 ধরে নিচ্ছি, তো 7.5% হচ্ছে 7,500। এখন মেডিকেল এক্সপেন্স আপনার হয়েছে ধরে নিচ্ছি সব কিছু যোগ করে 11,000। আপনি কিন্তু 7,500 বাদ দিয়ে যে অবশিষ্ট থাকলো, তার 3,500, শুধুমাত্র সেটুকুই আপনি ডিডাক্ট করতে পারবেন, নট এন্টায়ার 11,000। এর অর্থ হচ্ছে যে আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকামের ফার্স্ট 7.5% আপনি ডিডাক্ট করতে পারবেন না, এবং আইটেমাইজে দেখাবারও সুযোগ নেই। ধরেন আপনার $1,00,000 ইনকাম, আপনার মেডিকেল এক্সপেন্স হয়েছে 6,000। ক্যান ইউ ডিডাক্ট এনি মানি? না, আপনি কিছুই ডিডাক্ট করতে পারবেন না। ওই যে থ্রেশহোল্ড 7.5% অফ ইউর অ্যাডজাস্টেড গ্রস ইনকাম, সেটা আপনি মিট করেন নাই। তার 7,500-এর উপরে যদি হয় তাহলেই সেটা সেই অংশটুকুই আপনি ডিডাক্ট করতে পারবেন। জি রানা ভাই, অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী আজকের ট্যাক্স কুইজের সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য, উত্তর দেওয়ার জন্য। তো আমরা আজকে এখন একটু আমাদের মূল আলোচনায় আসতে চাই, যেটি আমরা এর আগে বলেছিলাম যে নির্ভুলভাবে যেহেতু ট্যাক্স সিজন চলছে, আমরা অনেকেই হয়তো এর মধ্যে করে ফেলেছি, আবার অনেকেই আজকাল করব অথবা আরও পরে করব, এরকমভাবে অনেকে হয়তো কাগজপত্র বা ডকুমেন্টসগুলো হাতে পায়নি, সে কারণে দেরি হচ্ছে। কিন্তু সে কারণেই আমরা আজকে বিষয়টা বলতে চাই যে নির্ভুলভাবে ট্যাক্স ফাইল করতে কি কি মৌলিক বিষয়সমূহ আমাদের জানা অতীব জরুরি। যেমন ট্যাক্স ফাইল করতে কোন কোন ফর্ম ব্যবহার করব, ডিডাকশন বা ক্রেডিট পাওয়া যাবে কি না এই সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। ট্যাক্স ব্র্যাকেট বা ট্যাক্সের হার কত হতে পারে, বা শুধুমাত্র ফেডারেল ট্যাক্স নয়, অনেক স্টেট ট্যাক্সও দিতে হয়, সেটাও আমাদের বোধহয় জানা দরকার। কিভাবে ট্যাক্স ফাইল করব, অর্থাৎ ফাইলিংয়ের মাধ্যমে কোনটা সুবিধাজনক সেটা আমাদের জানা দরকার। রিফান্ড সম্পর্কিত তথ্যগুলো জানা দরকার, এবং সঠিক ব্যাংক অ্যাকাউন্টও জানা। এগুলো খুবই নর্মাল বিষয়, তার বাইরেও আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে আছে যেগুলো আমরা জানতে চাই। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আজকে
মূল প্রতিপাদ্য অথবা বিষয়বস্তু হচ্ছে ট্যাক্স ফাইলিং এর জন্য যেই তথ্যগুলো, যেই ইনফরমেশনগুলো প্রত্যেকটি ট্যাক্স পেয়ারের জানা উচিত অথবা জানা থাকলে ভালো, সেটা নিয়ে আমরা গত সেগমেন্টেও কথা বলেছি। আজকে এটা দ্বিতীয় অনুচ্ছেদ, আজকেও এটা নিয়েই কথা বলবো। আমি টিভিএন টেলিভিশন কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাই যে ওনারা সুযোগ করে দিয়েছেন আমাকে এই ট্যাক্সের বেসিকগুলো নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সো দ্যাট এই বেসিকটা ভেরি ইম্পর্টেন্ট এই কারণেই, ছোট ছোট আমার অভিজ্ঞতা থেকেই আমি এগুলোকে বুঝতে পারি এবং আমি এই সুযোগটা নেই। যেমন কয়েকদিন আগেই আমার কাছে এক ট্যাক্স পেয়ার এসেছিল, উনি ফাইল করছেন এবং উনি নোট করে নিয়ে এসেছেন যে উনি একটা অ্যাপার্টমেন্ট ওন করে, কন্ডোমিনিয়াম। উনি ওখানে ইন্টারেস্ট পে করে এবং প্রপার্টি ট্যাক্সও পে করে থাকেন এবং উনি একটা মেইনটেনেন্স প্রতি মাসে পে করেন। তো উনি বলছিলেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন উনি জয়েন্ট ফাইল করে এবছর 29,200 এবং সেই সাথে উনি মর্গেজ ইন্টারেস্ট পে করেন অলমোস্ট $5,000, প্রপার্টি ট্যাক্স পে করেন অলমোস্ট $2,000 এবং আনুষঙ্গিক নিয়ে উনি বলছিলেন উনার অ্যাডিশনাল আরও $7,000 ডিডাকশন পাওয়ার কথা। কিন্তু কেন আমি ট্যাক্স ফাইলে সেই 7,000 দেখাতে পারিনি অথবা দেখাইনি কেন? তো আমি ওনাকে এক্সপ্লেইন করলাম এবং তখন ওনাকে বললাম যে আইটেমাইজ ডিডাকশন অথবা স্ট্যান্ডার্ড ডিডাকশন যে কোনো একটা আপনি নেবেন, আপনি দুটোই নিতে পারবেন না, মানে এখানে ডবল ডিপিং এর সুযোগ নেই। তো উনি শুনে বলছেন যে আমি অনেক বছর ধরেই ট্যাক্স ফাইল করি কিন্তু এই তথ্যটা আমার জানা ছিল না এবং আপনাদের অনেক অনুষ্ঠান দেখি সেখানেও আপনারা কিন্তু এই ছোট ছোট তথ্যগুলো দিতে পারেন। আপনারা এমন কিছু বলেন যেগুলো আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, অনেক কিছু আমাদের বোধগম্য হয় না। তো সেই কারণেই আমি শুরু করেছি এই ট্যাক্স নিয়ে কথা বলা এবং খুব বেসিক নিয়ে আমি এটার নাম দিয়েছি ট্যাক্স 101 অথবা মৌলিক তথ্যগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। আজকে আমি কথা বলতে চাই, এর আগে আমি কথা বলেছি ডিপেন্ডেন্ট নিয়ে, এর আগে আমি কথা বলেছি ডিপেন্ডেন্ট হতে হলে, কাউকে ক্লেম করতে হলে আমাকে কি কি কারণে আমি একজনকে ডিপেন্ডেন্ট দেখাতে পারি, তার সাথে আমার রিলেশনশিপ কি এবং তার লিভিং এক্সপেন্সের কতখানি আমি খরচ করব। এবং আমি সেই সাথে বলেছি বাবা মা যদি আমার ডিপেন্ডেন্ট হয় ওনাদেরকে কি আমার বাসায় থাকতে হবে কি হবে না। ওনারা ধরেন বাইরে অন্য কোথাও থাকেন কিন্তু তাদের লিভিং এক্সপেন্স মোর দেন 50% আমি বেয়ার করি। আমি বলেছিলাম যে হ্যাঁ, শুধুমাত্র বাবা মার ক্ষেত্রে ওনাদেরকে কিন্তু আপনার সাথে থাকার দরকার নেই, কিন্তু আপনার ছেলে মেয়ে অথবা ভাগনা ভাগ্নি এদেরকে যদি আপনি ডিপেন্ডেন্ট দেখাতে চান অবশ্যই তাদেরকে আপনার সাথে থাকতে হবে এবং তাদের মোর দেন 50% লিভিং এক্সপেন্স আপনাকে বেয়ার করতে হবে। আর ডিপেন্ডেন্টের আরেকটা জিনিস হচ্ছে তাদেরকে কিন্তু মোর দেন 6 মান্থস ইউএসএতে থাকতে হবে। আমি শুনছি ইদানিং নভেম্বরে একজন এসেছে ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজনরা বলছে তোমার তো 3 বাচ্চা, তুমি তো $12,000 পাবা ট্যাক্স ফাইল করলে, কিন্তু এসেছে উনি 2024-এর সেপ্টেম্বরে, তো ওনার 6 মাস থাকা হয়নি। আমার কাছে এসেছিল, আমি যখন তাকে বললাম যে ভাই আপনি তো কিছুই পাবেন না, 12,000 15,000 কি বলছেন আমাকে, তখন উনি অত্যন্ত কষ্ট পেলেন। তো এটাও একটু বলে রাখি, ডিপেন্ডেন্টের ক্রেডিট পেতে হলে যিনি ট্যাক্স ফাইল করছেন তাকে তো অবশ্যই মোর দেন 6 মান্থস এখানে থাকতে হবে এবং ডিপেন্ডেন্টেরও বেলায় তাদেরকে মোর দেন 6 মান্থস ইউএসএতে থাকতে হবে।
আজকে আমি কথা বলতে চেয়েছিলাম মূলত ক্যাপিটাল গেইন নিয়ে। আসুন আমরা সেখানে আসি। ক্যাপিটাল গেইন নিয়ে অনেকেই জানতে চায়। ধরেন আমি একটা বাড়ি কিনেছি $5 লাখ দিয়ে, বাড়িটার দাম এখন 1 মিলিয়ন। আমাকে কি কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হবে? হবে না, কেননা বাড়িটা আমি এখনো বিক্রি করিনি, বাড়িটা এখনো আমি হোল্ড করছি। অতএব যতদিন না পর্যন্ত আমি বাড়িটা বিক্রি করব ততদিন পর্যন্ত কোনো ট্যাক্সেবল ইভেন্ট ঘটে নাই। এবং যখন আমি বিক্রি করব তখন আমি দেখব যে এই বাড়িটায় আমার গেইন হলো কতখানি। ধরেন আমি বাড়িটা বিক্রি করলাম 5 লাখ দিয়ে কিনেছিলাম এবং ওইটা এখন 1 মিলিয়ন, এবং বাড়িটা আমার প্রাইমারি রেসিডেন্স ছিল। তো এই যে 5 লাখ আমার গেইন হলো, আমাকে এটার উপর কোনো ট্যাক্স পে করতে হবে কি না? আমাকে কোনো ট্যাক্স পে করতে হবে না যদি বাড়িটা আমার প্রাইমারি রেসিডেন্স হয়ে থাকে এবং গত 5 বছরে 2 বছর যদি আমি ওটাকে প্রাইমারি রেসিডেন্স হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে এই যে 5 লাখ গেইন হলো আমার, এটা কিন্তু ট্যাক্স ফ্রি। আমি ধরে নিচ্ছি আমি জয়েন্ট ট্যাক্স ফাইল করি, এক একজন ট্যাক্স পেয়ার 2.5 লাখ করে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স ফ্রি পায় ফর ওন রেসিডেন্স। যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ জয়েন্ট ফাইল করে থাকে তখন আপ টু 500,000 উনাদেরকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হয় না। তো তার মানে আপনি যেটা বলছেন যে দুটো শর্ত, একটা হচ্ছে প্রাইমারি হাউস হিসেবে থাকতে হবে, আর একটা হচ্ছে কমপক্ষে 2 বছর থাকতে হবে। 2 বছরে যদি 1 মাস 2 মাস কম হয় তাহলে সেটা এই সুবিধাটা পাওয়া যাবে না। জি জি রানা ভাই, আপনি ঠিক ধরেছেন। 2 বছরের কম যদি এ বাসায় আমি থাকি তাহলে কিন্তু এই বেনিফিটটা আমি পাবো না। আমি প্রাইমারি রেসিডেন্স হতে হবে লাস্ট 5 ইয়ার্সে 2 বছর। ধরেন আমি বাড়ি কিনেছি 10 বছর আগে এবং বাড়িতে আমি 4 বছর ছিলাম, এবং গত 6 বছর আমি আরেকটা বাড়ি কিনে মুভ করে গেছি, এই বাড়িতে থাকি না এবং সেই বাড়িটাই বিক্রি করলাম। এখানেও কিন্তু বেনিফিট নাই। গত 5 বছরের 2 বছর এই বাড়িটা যেটা বিক্রি করছি আমার প্রাইমারি রেসিডেন্স হতে হবে এই বেনিফিটটার জন্য। এটা একটা জিনিস। আরেকটা জানাতে চাই, এটা ক্যাপিটাল গেইন ট্যাক্স শুধুমাত্র বাড়িতেই যে আমরা দেই তা না, স্টকস, বন্ডস, ক্রিপ্টোতেও আমরা দিয়ে থাকি। যে কোনো অ্যাসেট কেনার পর ওটা যদি আমরা হোল্ড করি এবং 1 বছরের মধ্যে যদি ওটা সেল করি তাহলে আমাদেরকে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হয়। এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে একটু হায়ার ট্যাক্স, সেটা অর্ডিনারি ইনকাম হিসাবে ধরে নেওয়া হয়। আর আমরা যদি যে কোনো অ্যাসেট মোর দ্যান 1 ইয়ার, 1 বছর হলেও কিন্তু এটা শর্ট টার্ম। ধরেন আমি 12ই ডিসেম্বর 2023-এ কিনেছিলাম এবং আমি 11ই ডিসেম্বর 2024-এ সেল করেছি, তার মানে 1 ইয়ার আমি এই প্রপার্টিটা হোল্ড করেছিলাম। এটাকে ধরে নেওয়া হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আমি যেই প্রফিটটা হয়েছে ওটা বিক্রি করে যেই গেইনটা হয়েছে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসাবে বিবেচ্য হবে। আর যদি মোর দ্যান 1 ইয়ার, মানে 1 বছর 1 দিন হতে হবে মিনিমাম, অথবা মোর, যে কোনো অ্যাসেট যদি আমরা হোল্ড করি সেটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন। এবং লং টার্ম ক্যাপিটাল গেইনটা হচ্ছে, ক্যাপিটাল গেইনের ট্যাক্সটা হচ্ছে অনেক ফেভারেবল বলতে এখানে 3টা রেট ব্যবহার করা হয়। একটা হচ্ছে 0% ট্যাক্স রেট, একটা হচ্ছে 15% ট্যাক্স রেট, আর একটা হচ্ছে 20% ট্যাক্স রেট।
এখন 0% কোনটা, 15% কোনটা এবং 20% কোনটা, এটা বুঝার সহজ উপায় হচ্ছে আমরা আপনার এই পার্সেন্টেজটা আমরা সহজেই বুঝবো। তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, ওনার ফোনটি নিয়ে নিই, তারপরে এসে আপনার এই 0%, 15%, 20%-এর বিষয়টি আমরা ব্যাখ্যা করব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত প্রিয় উপস্থাপক রানা ভাই এবং অতিথি দুজনকে আজকে পেয়ে আমি প্রশ্নটা করছি। সেটা হলো, বেশ কিছুদিন গত 2 বছর থেকে শুনছি যে আমেরিকান পাসপোর্ট হোল্ডার অথবা গ্রিন কার্ড হোল্ডার, তাদের আমেরিকার বাইরে যদি $10,000 সঞ্চয় থাকে মূল্যে অথবা $50,000 মূল্যের কোনো প্রপার্টি থাকে, সেগুলো ডিক্লেয়ার দিতে হবে এবং তাদের ইনকাম থাকলে সেটাও ডিক্লেয়ার দিতে হবে। এবং এটা নিয়ে কয়েকজন প্রফেশনালের সাথে আমি প্রশ্ন করেছি, অনেকে ভিন্ন মত পোষণ করছেন। এবং আমি জানি যে বাংলাদেশেও মোট 77টি দেশের সাথে বাইলেটারাল এগ্রিমেন্ট হয়েছে এবং এটা না হলে তাদের জরিমানা এবং পেনাল্টি দুটোই হবে। তো এই ব্যাপারে সুবিজ্ঞ আজকের অতিথি জনাব পারভেজ কাজী, ওনার কাছে আমি এটা জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদিও এই বিষয়টি নিয়ে আমরা এর আগে বেশ কয়েকবার অনুষ্ঠান করেছিলাম, তারপরেও আপনি প্রশ্ন রেখেছেন। জনাব পারভেজ কাজী, ব্যাপারে আপনার পরামর্শ। ভাই অনেক অনেক ধন্যবাদ এই প্রশ্নের জন্য। এটা নিয়েও কথা বলার জন্য আমার যেন বুকটা ফাটছিল। আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আপনি সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা নিয়ে আমাদের কমিউনিটিতে একটু ভুল বোঝাবুঝি রয়েছে। অনেকেই আমাকেও বলেছে আপনি বলেন এটা ডিক্লেয়ার করতে, কিন্তু আমি সোয়ানসোর কাছে গিয়েছিলাম, উনারা তো কিছু বলে নাই। আপনি ঠিকই বলেছেন, আমেরিকার সাথে বহু দেশের এই একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে ফ্যাক্টা নামে। এই চুক্তির অধীনে বাংলাদেশে যাদের ব্যাংকে $10,000 অতিরিক্ত আছে, 10,000 অ্যান্ড মোর, উনাদেরকে কিন্তু তাদেরকে এফবার আমরা বলে থাকি, ফরেন ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্টিং, এফবারটা করতে হবে। এবং এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা মানে অপশনাল নয় যে আপনি সুযোগ হলে করবেন, সুযোগ নাই করেন নাই, এরকম কিন্তু নয়। এটার জন্য খুব বড় আকারের পেনাল্টি হচ্ছে বিভিন্ন দেশে, স্পেশালি আমাদের কাছের দেশ ইন্ডিয়াতে অনেকেই এটার পেনাল্টির শিকার হয়েছে এটা না করার কারণে। অতএব আমি সকলকে অনুরোধ করি, আপনার যদি ব্যাংকে বাংলাদেশে মোর দেন $10,000 থাকে, আপনাকে অবশ্যই এফবার করতে হবে। $10,000 শুধু থাকে নাকি যদি বাংলাদেশি মুদ্রায় থাকে? বাংলাদেশি টাকায় ইকুইভ্যালেন্ট $10,000 অর মোর। হ্যাঁ, মানে বাংলাদেশি কারেন্সিতে, সরি আমি যদি এই জায়গাটায় সঠিক না বলে থাকি, আমি $10,000 বলতে মিন করছি যে ইকুইভ্যালেন্ট $10,000 অতিরিক্ত থাকলে আপনাকে অবশ্যই এটা রিপোর্ট করতে হবে। তার মানে আমরা যদি আরেকটু ব্যাখ্যা করি যে $10,000 আমরা যদি ধরি $1 সমান 125 টাকা করে, তাহলে 12 লাখ 12.5 লাখ টাকা যাদের বেশি আছে তাদেরকেই এটাকে রিপোর্ট করতে হবে, তাই তো? জি জি রানা ভাই, তো ভাইকে আবারও অনেক ধন্যবাদ। খুব সময়ের উপযোগী এই প্রশ্নটা ছিল এবং এটা সকলকেই করতে হবে এফবার রিপোর্টিং। যদি না করে তাহলে কি হবে, কনসিকুয়েন্সটা কি হতে পারে? এখনো আমরা জানি না কি হবে, কিন্তু আইআরএস বলছে এটার জন্য 50% অফ ইয়োর ক্যাপিটাল অ্যামাউন্ট আপনার পেনাল্টি হতে পারে, সেটা বলে। তো অতএব এটা ঝুঁকি নেওয়ার কোনো কারণ আমি দেখি না। আপনাকে কিন্তু এই টাকার উপর ট্যাক্স দিতে হয় না, আপনাকে শুধু যেই টাকাটা আপনি আর্ন করেছেন ইন্টারেস্ট, ধরেন আপনার ওখানে 20 লাখ টাকা আছে, 20 লাখে আপনি যেই ইন্টারেস্ট আর্ন করেছেন সেই 2 লাখ টাকা ইন্টারেস্ট পে করতে হবে। হ্যাঁ, সেটার উপরে আপনাকে ট্যাক্স পে করতে হবে এই রিপোর্টিং এর মাধ্যমে। সেটা পার্সেন্টেজটা কত?
এটা নির্ভর করে ওনার ওভারঅল ইনকামের উপর। অনেকের আছে হয়তো ইনকামটা ট্যাক্সেবলই হবে না, আবার অনেকের ইনকাম যদি বেশি থাকে তো সেটা ট্যাক্সেবল হবে। এবং আমি সব সময় অনেককে বলে থাকি যে আপনার যদি 1000 টাকা ইনকাম হয় ওটার ট্যাক্স কিন্তু 1200 না, বড় জোর 100 হবে। তো বাকি 900 তো আপনার থাকলো। তো অতএব ট্যাক্স নিয়ে কেন ভয় পাচ্ছেন? আপনার যেই টাকাটা আপনি আর্ন করেছেন ইন্টারেস্টে, সেটার উপর যেই ট্যাক্স আসবে আপনাকে পে করতে হবে। এটা তো ফ্ল্যাট কোনো পার্সেন্টেজ নাই, এটা নির্ভর করে উনার আরো ইনকাম কি আছে না আছে সেগুলোর উপর। কিন্তু যত ট্যাক্সই আসুক না কেন এটা অবশ্যই রিপোর্ট করা বাঞ্ছনীয়। এক্ষেত্রেও আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, তবে সে প্রশ্নগুলো আমরা অবশ্যই করব। আমরা একটু বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, যে এই যেটা বললেন ফিনসেন বা ফ্যাক্টা বা এফ বার নিয়ে, এখানে একটি প্রশ্ন ওনার কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করব, সেটা বিরতির পরে এসে তারপরে এই প্রশ্নগুলো করবে এবং তারপরেই আমরা শর্ট টার্ম লং টার্ম ক্যাপিটালের যে পার্সেন্টেজ নিয়ে কথা বলছিলাম সেটা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতুয়া এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে আমাদের একজন সুপ্রিয় দর্শক টেলিফোন করেছিলেন, বাংলাদেশে যাদের অর্থ আছে তাদের 10,000-এর উপর সমপরিমাণ ইউএস ডলারের যদি সমপরিমাণ বাংলাদেশি টাকাও থাকে সেটা আমাদেরকে এখানে ট্যাক্সে রিপোর্ট করতে হবে। যদিও তার সেটা ট্যাক্সেবল হবে কি হবে না সেটা হিসাব নিকাশ করে দেখা যাবে। কিন্তু এক্ষেত্রে যেটি আজকের আলোচক বললেন যে মূল যে অর্থ আছে সেখান থেকে যদি সে আমার ব্যাংকে টাকা আছে, আমি 10% হারে ইন্টারেস্টে আমি ফিক্সড ডিপোজিট করে রেখেছিলাম এবং সেখান থেকে আমার সে যেটা আমরা বললাম যে 10 লাখ টাকায় যদি আমার 1 লাখ টাকা আসে বা 20 লাখ টাকায় যদি 2 লাখ টাকা আসে ইন্টারেস্ট, সেটার উপরে আমার ট্যাক্স হবে কি হবে না। এক্ষেত্রে যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের অনেকেরই বাংলাদেশে অনেক খরচ থাকে, যেটা হয়তো আমার এই মূল অর্থ থেকে যেটা আমি ইন্টারেস্ট হিসেবে পাচ্ছি, বিনিয়োগ করে যেটিকে আমি পাচ্ছি, সেটি আমার ওই খরচগুলোর মেটানোর জন্যে বা ইভেন হতে পারে সেটা আমার জাকাত দেওয়ার জন্যও হতে পারে। সেক্ষেত্রে কি ওই যে অতিরিক্ত যে অর্থটি আমি মুনাফা হিসেবে পেলাম আমার মূল অর্থ থেকে, সেটি কি পুরোটার উপরে কি আমাকে ট্যাক্স দিতে হবে, না সেটি খরচ বাদ দিয়ে যেটুকু অবশিষ্ট থাকবে সেটার উপরে ট্যাক্স দিতে হবে, বা কি হবে এক্ষেত্রে? ধন্যবাদ রানা ভাই। আমার মনে হয় যে আমি চ্যারিটেবল কন্ট্রিবিউশন এটা নিয়ে কয়েকবার কথা বলেছি, আবারও একটু স্মরণ করি। না, এটা চ্যারিটেবল নয়, ধরুন যে আমার খরচই আছে বা অনেক খরচ আছে, আমার পরিবারের অনেকেই থাকে, তাদেরকে ওখানেও আসছি আমি। প্রথমে ধরি এই যে জাকাতের কথা বললেন, জাকাত তো একটা চ্যারিটেবল কন্ট্রিবিউশন, আপনি চ্যারিটি করছেন। তো যারা আমেরিকায় থাকে তাদের জন্য আমি বলেছি যে চ্যারিটি যদি করতে হয় আপনাকে আমেরিকাতেই করতে হবে এবং সেটা কোনো একটা 501c3 চ্যারিটি, নট ফর প্রফিট অর্গানাইজেশনকেই করতে হবে। আপনি দেশে যদি চ্যারিটি করেন আপনার পরিবারের কাউকে অথবা নিডি ফ্যামিলি এরকম যারা আছে তাদেরকে সেই চ্যারিটি দেখানো যায় না, অথবা সেই ডিডাকশন আপনি ট্যাক্স ফাইলে পান না। আরেকটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনার কিছু খরচ আছে, সেই খরচটা আপনি মিট করার জন্য আপনি সেটা দেখাতে পারেন কিনা। উত্তর হচ্ছে না, আপনি পারেন না। যেমন ধরেন এখানেও যে আমরা ট্যাক্স ফাইল করি, অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আমার ইনকাম $50,000, আমি বাড়ি ভাড়া দেই 2,000 করে মাসে, তো $24,000 আমার বাড়ি ভাড়া যায়, আমার গ্রোসারি খরচ হচ্ছে $1,000 করে মাসে, আমার 12,000 সেখানে যাচ্ছে, তো 36,000 চলে গেল এখানটায়। তো আমার তো আর হাতে যেটা থেকে গেল, হাজব্যান্ড ওয়াইফ 2 বাচ্চা নিয়ে অনেক কষ্টে সংসার চলে, আমি ট্যাক্স দিব কেন? আমাকে কেন ট্যাক্স পে করতে হয়? তো আমার এই খরচগুলো আপনি যদি ডিডাক্ট করেন,
আমার ট্যাক্স ফাইলে, তাহলেই তো দেখা যাচ্ছে যে আমার ট্যাক্স লায়াবিলিটি আসে না। আমি কি খরচগুলো এই বাড়ি ভাড়া, উনার গ্রোসারি এক্সপেন্স, উনার ক্রেডিট কার্ড খরচ, ইউটিলিটি বিল, এগুলো কি আমি ডিডাক্ট করতে পারি? আমি পারি না। তো ওর জন্য এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন বলে একটা ডিডাকশন দিয়ে দেওয়া হয়েছে ফেডারেল গভর্নমেন্ট থেকে। হাজব্যান্ড ওয়াইফ জয়েন্ট ট্যাক্স রিটার্ন করলে এই বছর হচ্ছে আপনার ইনকাম যদি 50,000 হয়ে থাকে, যে 29,200, ধরে নিলাম 30,000 উপরে আপনি কোনো ট্যাক্স দিবেন না। ওটা ডিডাক্ট করার পর যেই টাকাটা থেকে যাবে সেটার উপরে ট্যাক্স দিতে হবে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী বিষয়টি পরিষ্কার করার জন্য। আসলে আমরা একটু ব্যাখ্যাই করছিলাম, যেটা আমি বললেন যে আমাদের সুপ্রিয় দর্শক তিনিও একটু ধাঁধার মধ্যে ছিলেন বা একটু ধোঁয়াশার মধ্যে ছিলেন যে বিষয়টি আসলে কীরকম। হয়তো আমরা অনেকেই অনেক কিছু ভাবে বলে থাকি, আপনি বিষয়টি পরিষ্কার করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দুজন দর্শক টেলিফোনে আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ম্যানহাটন থেকে বলছি, জেরিন বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার কিছু 401k মানি আছে, আমাকে ওগুলা ট্যাক্স ডিক্লেয়ার করতে হবে নাকি? ট্যাক্স দেওয়ার সময় ওগুলা কি ট্যাক্স দিতে হবে নাকি? 401k আছে, তাই তো? জি জি জি, অনেক ধন্যবাদ। ওখানে হ্যাঁ, ওই মানিগুলো কি ট্যাক্সের জন্য ইয়া করতে হবে নাকি? অনেক ধন্যবাদ জেরিন আপনার প্রশ্নের জন্য। জনাব পারভেজ কাজী আপা, খুব মানে ইন্টেলিজেন্ট কোশ্চেন। মানে এটা আপনি একা না, অনেকের মাথায় এই প্রশ্নটা ঘুরছে। সেটা হচ্ছে 401k আছে আপনার, আপনি যখন 401k থেকে উইথড্র করবেন অথবা ডিস্ট্রিবিউশন নেবেন তখনই কিন্তু ওটা ট্যাক্সেবল হবে, তার আগে ওটা কিন্তু ট্যাক্সেবল নয়। অতএব 401k তে ধরে নিচ্ছি আপনার $50,000 আছে, আপনি 5,000 উইথড্র করলেন এবং আপনার বয়স 59.5 এর নিচে, সহজ কথায় বলি 60 বছরের নিচে, আপনাকে কিন্তু 10% পেনাল্টিও দিতে হবে, ট্যাক্স তো দিতে হবেই। অতএব আপনি চেষ্টা করবেন যেন আপনার অতিরিক্ত পেনাল্টি না আসে। 60 পরে গিয়ে যদি আপনি এই 401k অথবা এনি রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি যদি ডিস্ট্রিবিউশন নেন, তাহলে কিন্তু আপনাকে ওই 10% পেনাল্টি ওটা দিতে হয় না। ধরেন আপনি 5,000 টাকা উইথড্র করছেন, ডিস্ট্রিবিউশন নিচ্ছেন, 5,000-এর 500 টাকা কিন্তু পেনাল্টি। যদি অ্যাকুরেটলি 59.5 এর আগে আপনি টাকাটা এনক্যাশ করেন, এরপরে গিয়ে এনক্যাশ করলে হ্যাঁ ট্যাক্স রেট যা হবে সেই ট্যাক্সটা আপনাকে পে করতে হবে, কিন্তু অতিরিক্ত পেনাল্টিটা আপনাকে পে করতে হবে না। আর আপনি যদি ডিস্ট্রিবিউশন নিয়ে থাকেন অবশ্যই ট্যাক্স ফাইলিং এর সময় এটা ডিক্লেয়ার করবেন। অনেক ধন্যবাদ জেরিন আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম প্রশান্ত চক্রবর্তী। জি, আমি থাকি কুইন্স ভিলেজ। জি, আমি আসছি সেপ্টেম্বরে। জি, আমি এখনো কোনো জব করি নাই, পাইনি আর কি। আমি কি ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবো? পাইলে করলে আমার সুবিধা এবং অসুবিধা কি আমি জানতে চাই। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী। ধন্যবাদ প্রশান্ত দা, অনেক অনেক ধন্যবাদ। এই প্রশ্নটা আমরা সকলেই প্রত্যেকটি ট্যাক্স পেয়ার রেগুলার বেসিসে অ্যানসার করছি, হ্যাঁ বলে থাকি। সেটা হচ্ছে আমি অনেক সময় একটু এভাবে বলি যে আপনি ধরেন একটা মলে গেছেন, আপনি কেনাকাটা করার জন্য এবং একটু জিনিসপত্র দেখলেন কিন্তু কিছু কিনেন নাই, আপনাকে কি সেলস ট্যাক্স পে করতে হয়? আপনাকে করতে হয় না। ঠিক তেমনি আপনার কোনো ইনকাম নেই, আপনি কাজ করেননি, আপনি মাত্র ইমিগ্রেন্ট হয়ে এসছেন, দেশে থেকে যেই টাকাগুলো নিয়ে এসেছিলেন অথবা এখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনাকে সংসার চালাতে সাহায্য করেছে,
আপনি কোনো কিছু আর্ন করেন নাই, আপনাকে ট্যাক্স পে করতে হবে না? আপনাকে করতে হবে না। আপনার কোনো ইনকাম ছিল না, আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করার দরকার নেই। আপনার ইনকাম হলেই শুধুমাত্র আপনি ইনকাম ট্যাক্স ফাইল করবেন। আর যেহেতু আপনি সেপ্টেম্বরে এসেছেন, আমি কিছু আগে বলেছি, আপনি সুযোগ সুবিধা পেতে হলে আপনার ফ্যামিলি, বাচ্চারা হয়তো আছে, তাদের আপনাকে কিন্তু মোর দেন 6 মান্থস ইউএসএ তে থাকতে হয়। যেহেতু 2024-এর সেপ্টেম্বরে এসছেন, আপনার মোর দেন 6 মান্থস থাকা হয়নি। যেহেতু 31শে ডিসেম্বর ইয়ার এন্ড হয়ে গেছে, আপনি হয়তো 3 অথবা 4 মাস ছিলেন। অতএব আপনার কোনো সুযোগ সুবিধাও নেই, আপনার ট্যাক্স না ফাইল করলেও চলবে বছর। অনেক ধন্যবাদ প্রশান্ত বাবু, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সে কারণে আমরা যে শর্ট টার্ম লং টার্ম ক্যাপিটাল গেইন নিয়ে যে পার্সেন্টেজের বিষয়গুলো আমরা আলোচনা করতে চেয়েছিলাম সেটা আর আজকে পারছি না। হয়তো আমাদের আজকে যেমন দ্বিতীয় পর্ব করলাম, তৃতীয় পর্বের জন্য হয়তো অপেক্ষা করতে হবে। জনাব পারভেজ কাজী, আসলে সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকে আবারও ধন্যবাদ এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য সত্যি আমরা আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএনের দর্শক এবং 3 প্রশ্নকর্তা, যারা প্রত্যেকেই খুব সুন্দর প্রশ্ন করেছেন এবং আমি ওনাদের উত্তর দিতে পেরে নিজেকে প্রফুল্ল বোধ করছি, ভালো লাগছে। ধন্যবাদ সকলকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আবারও জনাব পারভেজ কাজী। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এতক্ষণ যে বিষয়গুলো কথা বলছিলাম, নির্ভুলভাবে ট্যাক্স ফাইল করতে যে সব মৌলিক বিষয়সমূহ আমাদের জানা দরকার, খুব সামান্য যে মৌলিক বিষয় সেগুলো আমি বলেছিলাম এবং আরও গুরুত্বপূর্ণ দিকগুলো আজকের অতিথি আলোচনা করছিলেন। হয়তো সময়াভাবে আমরা পুরোটা করতে পারলাম না, আশা করি আগামী দিনে সেটা করার চেষ্টা করব। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।